নির্ঝঞ্ঝাট বিদ্যাপীঠ সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি সান ফ্রান্সিসকোর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং নামকরা হওয়াতে এই ভার্সিটির ফরেইনার শিক্ষার্থীদের অভাব নেই, সেই সাথে সাথে ফরেইনার প্রফেসরদেরও। তবে আজ ভার্সিটির ক্যাম্পাসে খুব একটা শিক্ষার্থীদের আনাগোনা নেই। এর কারণ শীতের শেষ ভাগ চলছে, যার দরুন সবাই শিবির, জঙ্গল, পাহাড় এথায় সেথায় ক্যাম্পিংয়ে গিয়েছে। এখানকার শিক্ষার্থীরা বইয়ের পাতায় নয়, হাতে কলমে কিংবা পর্যবেক্ষণ করেও অনেক কিছু শেখে। সারা বছর তাদের ক্লাসরুমের বাইরেও অনেক কার্যক্রম থাকে। ওরও বিগত কয়েক মাস অনেক কিছুই শিখেছে, অনেক কিছুই লক্ষ্য করেছে, ভালো মন্দ দুটোই। আমেরিকার সংস্কৃতির মধ্যে এমন অনেক কিছুই আছে যা শুনলে বা দেখলে গা ঘিন ঘিন করে ওঠে। তার মধ্যে নিখিল ভাইয়ের রিলেশনশিপ অন্যতম। এখনও কৃতিকের বলা কথাগুলো মনে পড়লে নাক শিকোয় উঠে যাচ্ছে অরুর। ভার্সিটির গেট পেরিয়ে নরম সবুজ ঘাসগুলোকে পায়ে মারাতে মারাতে হিজিবিজি ভাবনায় বিভোর হয়ে আছে অরু। ওর পরনে চিকনকারির সফেদ রঙের লং কুর্তি আর লেগিংস। কুর্তির উপরের এটে আছে লেডিস ডেনিম জ্যাকেট। লম্বা চুলগুলো পনিটেল করে গার্ডার দিয়ে বাঁধা। ধীর গতিতে হাঁটার জন্য মাথাটাও নিচু হয়ে আছে সেই কখন থেকেই। ওই জন্যই তো সায়নী যেই কখন থেকে ওর সাথে হাঁটছে, ওর তাতে হদিশ নেই। এতক্ষণ ধরে পাশে পাশে হাঁটার পরেও মেয়েটা একবারও মাথা তুলে তাকালো না অবধি। কি এমন ভাবছে ও? মনে মনে বিরক্ত হয়ে সোজা গিয়ে ওর সামনে দাঁড়িয়ে খানিকটা গাল ফুলিয়ে সায়নী জানালো, কি এমন ভাবছো বলো তো? সেই তখন থেকে তোমার সাথে হাঁটছে, খেয়ালই করছো না? ওর চট করে ভ্রম থেকে বেরিয়ে মাথা তুলে বলল, আরে সায়নী যে, কেমন আছো বলো? এতক্ষণে জিজ্ঞাসা করার সময় হলো? সরি, একটু বেখেয়ালিভাবে ছিলাম। সায়নী আবার বুঝতে পারার মতো করে হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলল, ইটস ওকে। কিন্তু তুমি এতদিন কই ছিলা? কতদিন ক্যাম্পাসে আসো না বলো তো? সায়নীর কথায় অরুর মনে পড়ে যায় সেই নিখিল ভাইয়ের সত্যি জানার পর থেকেই আর ভার্সিটির গেটও মারায়নি। তারপর আরও কত কি না হয়ে গেল, জীবনটায় এখনও এলোমেলো। আবার কি ভাবতে বসলে? অরু না সূচক মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, কিছু না। সায়নী এবার হাসির দ্বারা ঠোঁট প্রসারিত করে বলল, এই ওরু, জেকে স্যারের কি খবর? অরু ঠোঁট উল্টে বলল, ওনার কথা আমি কি করে জানবো? ওনাকে গিয়েই বরং জিজ্ঞেস করো। সায়নী এবার ভ্রু কুঞ্চিত করে বলল, তুমি ওনার স্টেপ সিস্টার, তুমি জানবে না তো কে জানবে? সায়নীর কথায় কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসলো, পরেক্ষণেই আবারও শুধালো, বলো না একটু, এতদিন স্যার ভার্সিটিতে কেন আসেনি? আমি যতদূর জানি উনি ব্যাংকক গিয়েছিলেন। অরুর উত্তর শুনে সায়নী বেশ খুশি হয়ে যায়। খুশি হয়ে অরুর হাত জড়িয়ে ধরে বলে, এই না হলে আমার ননদিনী, তুমি জানো জেকে স্যারকে আমি অনেক পছন্দ করি, তো বলার সাহস হয়ে ওঠে না ওকে। শুনেছি ব্যক্তি জীবনে উনি অনেক বেশি রাগী, আসলে কি তাই? সায়নীর কথার বিপরীতে ও কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ আটকে যায় ক্যাম্পাসের অন্য পাশের পুল সাইডে কিছু মানুষের ভিড়ের মাঝে। সেখানে নিখিল ভাই উপস্থিত। তারা সবাই কোনো কিছু নিয়ে বেশ উল্লাসে মেতে আছে, কিন্তু কি নিয়ে? অগত্যায় সায়নীর দিকে তাকিয়ে উল্টো প্রশ্ন ছড়ে অরু। আচ্ছা সায়নী, ওখানে কি হচ্ছে? সায়নী অরুর দৃষ্টিপাত অনুসরণ করে সেদিকে একবার তাকিয়ে বলল, সায়েন্টিস্ট ডিপার্টমেন্টের থেকে বাংলাদেশি নিখিল ভাই ওদের গ্রুপের টিম লিডার হয়েছে, সেটারই সেলিব্রেশন করছে বন্ধু বান্ধবদের নিয়ে। ও আচ্ছা। অরুর কথার মাথায় সায়নী অবিশ্বাসের সুরে বলল, হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই। কত অল্প সময়ের কেমন টিম লিডার হয়ে গেল, তার উপর দুটা সুন্দরী গার্লফ্রেন্ড, সব দিক থেকে সোনায় সোহাগা। আহা! অরু মুখভঙ্গিমায় বিরক্তির ছাপ টেনে বলল, একজন মানুষের আবার দুইটা গার্লফ্রেন্ড হয়, এটা কেমন করে? সায়নী কুটকুটিয়ে হেসে বলল, হয় হয়, আমেরিকাতে সব হয়, চাইলে তুমিও। সায়নীর কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই পেছন থেকে ডেকে উঠল কেউ। অরোরা। অরু জানে এটা কে হতে পারে। এই পুরো ক্যাম্পাসে অরোরা বলে ওকে একজনই ডাকে, কিন্তু ও এখন কিছুতেই এই মানুষটার মুখোমুখি হতে চায় না। তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে না শোনার ভান করে চোখ খিচে চুপচাপ দাঁড়িয়ে রইল সেভাবেই। সায়নী পেছনে ঘুরে বলল, আরে নিখিল ভাই যে, আপনি ওরকে চিনেন? নিখিল হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে স্মিত হেসে অরুর দিকে তাকিয়ে পুনরায় ডাকলো, অরোরা। সায়নীর সামনে দাঁড়িয়ে আছে, নিখিলও এগিয়ে এসেছে। এবার আর তার ইগনোর করার সুযোগ নেই, পেছনে ঘুরতেই হবে।
কিছু করার নেই ভেবে নিখিলের মুখোমুখি হতে যাচ্ছিল অরু। এখনও পেছনে ঘোরেনি, ঘুরবে ঘুরবে ভাব। ঠিক তখনই কোত্থেকে যেন বাজখাই কর্কশ আওয়াজ ভেসে এলো ওর। অরু! আচমকায় কৃতিকের আওয়াজ পেয়ে কেঁপে উঠল অরু। তড়িৎ গতিতে চোখ দুটো খুলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো তাকে। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলো ভবনের দোতলার অফিস রুমের করিডোরে দাঁড়িয়ে ওর দিকেই কটমট করে তাকিয়ে আছে কৃতিক। কৃতিকের চোখের দিকে এক পলক তাকিয়ে একটা শুষ্ক ঢোক গিলে সায়নীকে উদ্দেশ্য করে অরু বলে, চলো ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। এই বলে সায়নীর হাত ধরে দ্রুত ক্লাসের দিকে পা বাড়ায় অরু। পেছন থেকে নিখিল ডেকে বলল, আরে অরোরা, কথাটা শুনে যাও। নিখিল এখনও অরুর যাওয়ার পানে তাকিয়ে আছে। তখনই অন্য দিক থেকে একজন এসে নিখিলের উদ্দেশ্যে বলল, আরে ভাই, তুমি এখানে? তোমার গার্লফ্রেন্ডদের কেউ ধাক্কা মেরে পুলে ফেলে দিয়েছে। একটাও তো সাঁতার জানে না, দুইটাই হাবুডুবু খাচ্ছে। নিখিল আশ্চর্য হয়ে বলল, কি বলছো? কে ফেললো? তা তো জানি না, ভিড়ের মাঝে কে কাকে ধাক্কা দিয়েছে বলা মুশকিল। তুমি তাড়াতাড়ি যাও। নিখিল হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। অরু, সায়নী, নিখিল সবাই যে যার মতো চলে গিয়েছে, যার ফলে নরম ঘাস আবৃত জায়গাটা শূন্যই পড়ে আছে। দোতলার করিডোর দিয়ে কৃতিক এখনও সেই শূন্য স্থানের দিকে তাকিয়েই ঠোঁট বাঁকিয়ে হাসছে। পায়ের স্যান্ডেল দুটো আঙুলের ভাঁজে নিয়ে খালি পায়ে সাগরের কোল ঘেঁষে হাঁটছে অনু। প্যান্টটা একটুখানি গুটিয়ে গোড়ালি থেকে উপরে তুলে প্রত্যয় অনুর পাশাপাশি হাঁটছে। সাগর পাড়ে চারিদিকে শঙ্খচিল আর পানকৌড়ির চিউ চিউ আওয়াজ। অনু বাবালটিতে একটা করে সিপ নিচ্ছে আর চোখ বন্ধ করে পাখির কলরব শুনছে। সে কখন থেকেই ওদের মাঝে নীরবতা বিরাজমান। অনেকক্ষণ নীরবতা ভেঙে সর্বপ্রথম প্রত্যয় বলে ওঠে, তুমি না, মানে আপনি ভারী অদ্ভুত জানেন। কখন যে রেগে যান আর কখন যে ঠান্ডা হয়ে যান আমি নিজেই বুঝতে পারি না। এত মুড সুইং কেন হয়? প্রত্যয়ের কথায় অনু শব্দ করে হেসে বলল, ইউ ক্যান কল মি তুমি। এত ইতস্তত কেন হচ্ছেন? আফটার অল উই কিসেস ইচ আদার। অনুর কথায় কালকের দৃশ্যপট ভেসে উঠল প্রত্যয় চোখে। ও তৎক্ষণাৎ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মানে তোমার কিছু জানার নেই? অনু গম্ভীর গলায় বলল, আছে তো, অনেক কিছুই জানার আছে। প্রত্যয় শুধালো, বলো কি জানতে চাও, সব বলবো তোমায়, নো লুকোচুরি। আমাকে ইউজ করা কেন হলো শুনি? আপনার লং টাইম লাভ হিস্ট্রি, তাহলে আমার প্রতি দুর্বলতা অনুভব করাই বা কারণটা কি? অনুর অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার জন্য প্রত্যয় একটু রয়েস হয়ে বলল, প্রথমত তিনি আমার সাথে ভালোবাসার হাজারো প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর চিট করেছে। জামা কাপড়ের মতো সুগার ড্যাডি চেঞ্জ করেছে। তাহলে ওর প্রতি আমার ভালোবাসাটা রইল কোথায়? তাছাড়া ও হাইলি ড্র্যাগ অ্যাক্টিটেড। এক কথায় বলতে পারো ওর জীবনে শুদ্ধ বলে আর কিছু অবশিষ্ট নেই। এসবের কারণে তিন্নির প্রতি আমার ঘৃণা মনোভাব তৈরি হয়েছে আরও কয়েক বছর আগেই। আর এখন তো ওকে মনে রাখার প্রশ্নই ওঠে না। ওকে মাঝে মধ্যে আমার পাগল মনে হয় জানো। এতদিন খবর ছিল না, যেই আমি বছরখানিক ধরে একটু মুড অন করেছি, এখন আবার আঠার মতো পেছনে লেগে আছে। ওর কাজই বোধহয় আমার জীবনটাকে অগোছালো করে দেওয়া। তবে হ্যাঁ, এরপরও যদি দ্বিতীয়বার এমন কিছু করে আমি যথাযথ ব্যবস্থা নিব, আই প্রমিস। একটুখানি থেমে বুকের ভেতরে চাপা নিঃশ্বাসটা উগরে দিয়ে প্রত্যয় আবারও বলে, এবার তুমি যদি বলো তুমি কেন, সেটার উত্তর আমার জানা নেই। তোমাদের ভিসা টিকিট প্রসেসিংয়ে অসংখ্যবার তোমার ছবি দেখেছি আমি, তেমন কিছু ফিল হয়নি। কিন্তু সেদিন ক্যাফেতে তোমার এক ঝলক হাসির মাঝে হারিয়ে গেছিলাম আমি। উত্তাল ঢেউয়ের পানে চেয়ে এক মনে কথাগুলো বলে অনুর দিকে তাকিয়ে প্রত্যয় শুধালো, প্রেম তো অনেকের সাথেই হয়, ভালোবাসার মানুষ কয়জন হতে পারে বলো? অনু, তুমি কি আমার শেষ ভালোবাসা হবে? জানি না। প্রত্যয়ের মুখের উপর কথাটা বলে সামনের দিকে হাঁটতে হাঁটতে ঠোঁট কামড়ে মুখ টিপে হাসছে অনু। প্রত্যয় ওর পেছন পেছনে হেঁটে এসে বলল, এই মেয়ে, এত মুড সুইং হয় কেন তোমার? অনু পেছনে ঘুরে শুধালো, কেন ভয় করছে? সামলাতে পারবেন না? প্রত্যয়ের হাতের মাঝে হাত ঢুকিয়ে বলল, তুমি বিশ্বাস হয়ে থেকে গেলে আমি নিঃশ্বাস দিয়ে হলেও সামলে নেব। গোধূলি বেলা চলমান, তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে অমাবস্যা রাত। পুরো আকাশ জুড়ে কালো মেঘ ছেয়ে আছে। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণেই পশ্চিম আকাশে রক্তিম হয়ে চোখের সামনে ভেসে উঠছে।
তার সাথে বাতাসের তাণ্ডব তো আছেই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেই বিকেল থেকেই। রাতে বোধহয় ঝড় আসবে। ভার্সিটির গেটের সামনে একটা কাকপক্ষীও অবশিষ্ট নেই। সবাই যে যার মতো চলে গিয়েছে। শুধুমাত্র অরু ছাতা নিয়ে সে কখন থেকেই বাসের জন্য দাঁড়িয়ে। শেষ বাসেরও এখনও সময় হয়নি, কিন্তু এই ঝড়ের মাঝে শেষ বাস আসবে কিনা সন্দেহ। ওইদিকে বৃষ্টির তোপ ধীরে ধীরে বেড়েই চলেছে। হাতে ছাতা থাকা সত্ত্বেও পায়ের দিকটা ভিজে গিয়েছে। অরু হাত দিয়ে জামা কাপড় থেকে বারবার বৃষ্টির পানিগুলো ঝেড়ে সরাচ্ছে। তখনই বিকট আওয়াজে হর্ন বাজিয়ে ভার্সিটির গেট থেকে বের হয় কৃতিকের কালো রঙা মার্সিডিজটি। বাইরে ততক্ষণে ঝুম বৃষ্টি। কৃতিক অরুর সামনে গাড়ি দাঁড় করিয়ে জানলার কাঁচ নামিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, উঠে আয়, রাত হলে জ্বর আরও বাড়বে। আজ আর বাস আসবে বলে মনে হচ্ছে না। থাইল্যান্ড থেকে আসার পর থেকে কৃতিকের উপর মহাবিরক্ত অরু। না পারতে কথা বলে না, এখনও বলতে ইচ্ছে করছে না, তাই দাঁড়িয়ে না থেকে চুপচাপ হাঁটা ধরে বৃষ্টি স্নাত রাস্তার ফুটপাথ ধরে কেন যেন মনের মাঝে জিদ চেপে বসেছে। কৃতিকের কথাটা কিছুতেই শুনবে না আজ। সবসময় কৃতিকের জিদের কাছে পরাজিত হয়ে ক্লান্ত অরু। কৃতিকের জিদের বশে করা কর্মকাণ্ড মনে পড়তেই হাঁটার গতি আরও বাড়িয়ে দিল ও। পায়ের জুতা পানিতে ভিজে জপজপ আওয়াজ হচ্ছে, তবুও হনহনিয়ে হাঁটছে অরু। তবে বেশি দূর এগোনোর আগেই পেছন থেকে ওর ছাতাটা টান মেরে নিয়ে নেয় কৃতিক। মাথার উপর থেকে ছাতা সরে যাওয়ায় কয়েক মুহূর্তের মাঝেই ঝুম বৃষ্টিতে কাক ভেজা হয়ে যায় অরু। কৃতিকও তাই ফর্মাল ড্রেস আপ, ব্ল্যাক শুজ, রিস্ট ওয়াচ সব কিছু ভিজে একাকার। হুট করে ছাতা কেটে নেওয়াতে অরু ভ্রু কুচকে পেছনে ঘুরে দেখতে পায় ওর হ্যালো কিটি ছাতাটার বেহাল দশা করে ছেড়েছে কৃতিক। সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ডাস্টবিনে ছুঁড়ে মেরে কৃতিক বলল, এবার যা। অরুও কম যায় না। কৃতিকের বাক্য শ্রবণের সঙ্গে সঙ্গে বৃষ্টির মাঝেই হাঁটা ধরে সামনের দিকে। তবে দ্বিতীয়বার স্পর্ধা দেখিয়ে আর পার পেল না অরু। সামনের দিকে এক কদম দিয়েছে কি দেয়নি তার আগেই ওর বুকের কাছের জামাটা খামচে ধরে কৃতিক। এভাবে হঠাৎ আক্রমণে ক্ষেপে ওঠে অরু। হকচকিয়ে বলে, কি করছেন? জামাটা তো ছিঁড়ে যাবে। কৃতিক ওর কথার পরোয়া না করে অরুর চোখের দিকে নিজের বাজ পাখির মতো তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, কথা শুনছিস না? অনেক সাহস বেড়ে গিয়েছে দেখছি। আমার সামনে তেজ দেখাতে এলে সোজা গাড়ি থেকে নিয়ে বাস্য সেরে ফেলবো। আর তুই এটা ভালো করে জানিস, আমি যা বলি তাই করি। তাই নিজের ভালো চাইলে চুপচাপ গাড়ি থেকে বস। কৃতিকের লাগামহীন কথার পাছে গলার স্বর মুহূর্তেই ক্ষীণ হয়ে এলো অরুর। বরাবরের মতো এবারও কৃতিকের জিদের কাছে হেরে গিয়ে ভেজা শরীর নিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ল ও। অরু গাড়িতে বসতে কৃতিক এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। বাইরের বৃষ্টির রিমঝিম আওয়াজ গাড়ির হাই কোয়ালিটির জানালা ভেদ করে মোটেই ভেতরে আসতে পারছে না। চারিদিকে পিন পতন নীরবতা। শুধু একটু পরপর নীরবতা ভেঙে সশব্দে হাঁচি দিচ্ছে কৃতিক। হাঁচি দিতে দিতে চোখ নাক লালচে বর্ণ ধারণ করেছে তার। সে কখন থেকে মানুষটা একাধারে হাঁচি দিচ্ছে দেখে অরু একটু আগ বাড়িয়ে বলে, বৃষ্টিতে ভিজে আপনার ঠান্ডা লেগে গেল বোধহয়। কৃতিক আবারও হাঁচি দিতে যেয়ে নিজেকে সংবরণ করে বলে, গত দুদিন জোরে জ্বর, তাই হয়তো বৃষ্টির পানিতে পুনরায় ঠান্ডা লেগে গিয়েছে। কৃতিকের কথায় অরু বেশ অবাক হয়। একই বাড়িতে থাকে ওরা তিনজন, অথচ একটা মানুষের গত 2 দিন ধরে জ্বরে ওরা সেটা জানেই না। আর কৃতিকই বা কেমন জ্বর হলে মানুষ এতটা স্বাভাবিক কি করে থাকতে পারে? মুখ দেখে বোঝার উপায় নেই যে মানুষটার শরীর খারাপ। সবসময় সেই রাগি রাগি ভাব। উত্তাল প্রকৃতি রাত বাড়ার অপেক্ষা করেনি আর। সন্ধ্যা রাতেই শুরু করে দিয়েছে তীব্র ঝড়ের তাণ্ডব। অনুর সাথে মাত্রই কথা হলো অরুর। সেও ঝড়ের মাঝে কোনো এক ক্যাফেতে আটকা পড়েছে। সাথে অবশ্য প্রত্যয় আছে, চিন্তা করার কারণ নেই। অনুর সাথে কথা হওয়ার পরপরই বিদ্যুৎ চলে গিয়েছে। এভাবে বিদ্যুৎ চলে যাওয়ায় অরু একটু ভরকে গেল। অন্য সময় বিদ্যুৎ গেলেও বাইরে থেকে আসা সোডিয়ামের আলোয় আলোকিত হয়ে থাকে হলরুম, অথচ আজ নিকষ কালো ঘুটঘুটে অন্ধকার। ব্যাপারটা বোঝার জন্য কাঁচের দেওয়ালে উকি দিতেই অরু দেখতে পায় বাড়ির বাইরের রাস্তায় কোথাও এক ফোঁটা আলো নেই। হয়তো ঝড় বৃষ্টিতে কোথাও বৈদ্যুতিক তার বিচ্যুত হয়ে এমনটা হয়েছে। কিন্তু এই মুহূর্তে চারিদিকের এমন তীব্র অন্ধকারে অরুর কেমন গা ছমছম করছে। ও কোনো মতে অন্ধকারের সিঁড়ি হাতড়ে কৃতিকের রুমের দিকে পা বাড়ায়। কৃতিক রুমেই আছে, অথচ রুমটাও পুরোপুরি ত্রিমিরে ঢাকা। একটু সময় নিয়ে খুঁজতে খুঁজতে কৃতিকের রুমের দরজার বাইরে কয়েকবার টোকা মেরে অরু মিনমিনিয়ে বলল, একটু ফোনের ফ্ল্যাশটা অন করবেন, ভয় করছে। অরুর বলার সঙ্গে সঙ্গে কৃতিক মোবাইলের ফ্ল্যাশ অন করে বলল, ভিতরে আয়। অরু দরজা ঠেলে ভেতরে ঢুকেই
মৃদু আলোতে দেখতে পায় কৃতিক কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে আর গতানুগতিকের চেয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ওর জানে কৃতিক কখন এমনটা করে, তাই ও এগিয়ে গিয়ে শুধালো। জ্বর বেড়েছে, আমি কি একটু চেক করে দেখবো? কৃতিক হাসকি স্বরে জবাব দিল। নিষেধ করেছি। অরু এবার একটু সংকোচ নিয়ে কৃতিকের কপালে হাত ছোঁয়, অতঃপর বলল, আপনার অনেক জ্বর, কি করে ঠিক আছেন বলুন তো? কথাটা বলে অরু মোবাইল হাতে নিল। কৃতিকও নিজের তপ্ত হাত দিয়ে অরুর হাত টেনে ধরে শুধালো। কোথায় যাচ্ছিস? অরু পেছনে ঘুরে বলে, কাপড় ভিজিয়ে নিয়ে আসছি, মাথায় জলপট্টি দিলে ভালো লাগবে। ততক্ষণে একটু অন্ধকারে থাকুন। সন্ধ্যা রাত গড়িয়ে ঘড়ির কাঁটা গিয়ে ঠেকেছে রাত 10টার কোঠায়। বিদ্যুৎ এখনও আসেনি, আর না অনু ফিরেছে। অরু সেই যে কৃতিকের শিয়রে বসেছে, এখনও বসেই আছে। বৃষ্টির রিমঝিম আওয়াজে চোখ দুটো ভার হয়ে এসেছে ঘুমে। এবার মনে হচ্ছে যাওয়া দরকার, তাইও কৃতিকের মাথার জলপট্টিটা উল্টে দিয়ে বলল, আমি এখন যাই, ঘুম পেয়েছে। তৎক্ষণাৎ ওর হাতটা শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে রেখেই কৃতিক বলে, কোথাও যাবি না, এখানেই বসে থাক। বৃষ্টি কমেছে, বিদ্যুৎ আপা দুটোই চলে আসবে। তাছাড়া আমার ঘুম পেয়েছে তো। কৃতিক অরুর কথার তোয়াক্কা না করে বলল, ঘুমাতে হবে না। আমি বলেছি তুই যাবি না, তার মানে যাবি না, নয়তো সবাইকে বলে দিব তুই আমার বউ। অরু দাঁত কিরমির করে বিরক্ত হয়ে বলল, ব্ল্যাকমেলটা আপনি খুব ভালোই করতে পারেন, সব আমাকে শাস্তি দেবার ধান্দা। কৃতিকের সাথে কথাই না পেরে অজ্ঞতায় অরু ঘুমু ঘুমু চোখ নিয়ে টলতে টলতে কৃতিকের কাছেই বসে থাকে। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়ে খুব ভোরে ঘুম ভেঙেছে অরু। কেমন যেন গরম লাগছে সবকিছু, গলার কাছের গরমটা একটু বেশি লাগছে। চোখ দুটো তখনও খোলেনিও, তবে আশেপাশের সুঘ্রাণটা বারবার নাকে এসে সুরসুরি দিচ্ছে। চন্দন কাঠের স্নিগ্ধ মন মাতানো সুবাস একটা লম্বা শ্বাস টেনে সুবাসিত বাতাসটা ভেতরে পুরে নিয়ে নড়ে চড়ে ওঠে অরু। কিন্তু একই নড়াচড়ার কোনো উপায় অন্তর নেই, মনে হচ্ছে হাত পা কেউ বেঁধে রেখেছে। কিন্তু কে দেখাবে এই দুঃসাহস? নিজেকে এভাবে বাঁধনে আবিষ্কার করে আচমকাই চোখ খোলে অরু। চোখ খোলার সঙ্গে সঙ্গে দুনিয়া দুলে ওঠে ওর। অরু কৃতিকের বিছানায়, কৃতিকের সাথে ঘুমিয়ে আছে। কৃতিক নিজের হাত পা দিয়ে অরুকে সাষ্ঠে পিষ্টে জড়িয়ে ধরে নিজের বুকের মধ্যে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অরু লম্বা চুলগুলো কৃতিকের কালো টি শার্টের সাথে মিলেমিশে একাকার। এভাবে কৃতিকের পাশে নিজেকে আবিষ্কার করে অরু ঘাবড়ে গিয়েছে, মনে মনে ভাবছে, আপা জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, আমার এক্ষুনি চলে যাওয়া উচিত। কৃতিকের পিঠের নিচ থেকে নিজের চুলগুলো আস্তে করে টেনে বার করতে করতেই অরুর চোখ চলে যায় কৃতিকের ঘুমন্ত মুখের দিকে। এত রাগ, এত জিদ, এত বেপরোয়া স্বভাব, কোনো কিছুরই লেশমাত্র নেই ঘুমন্ত মুখটাতে। এখন যা রয়েছে সেটা কেবলই আকর্ষণ। যে কেউ এই ঘুমন্ত মুখটা দেখলে তীব্র আকর্ষণ অনুভব করবে। কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। ঘুমের মাঝে কৃতিক খানিকটা নড়ে চড়ে উঠতেই ভ্রম ছুটে যায় অরুর। ও দ্রুত বিছানা ছেড়ে চুলগুলো হাত খোপা করতে করতে বেরিয়ে যায়। যাওয়ার আগে কি যেন ভেবে আরও একবার ফিরে এসে ঘুমন্ত কৃতিকের কপালে হাত ছোঁয়, অতঃপর মনে মনে নিশ্চিত হয়ে বলে, যাক, তীব্র জ্বরটা কমে গিয়েছে, এখন আমি দ্রুত ভাগি। অরু রুমে আসতেই পা দুটো থমকে যায় অরুর। আপা এখনো ঘুমিয়ে আছে, এই ফাঁকে কিছু একটা অজুহাত বানাতে হবে। কিন্তু কি বানানো যায়? অরুর অজুহাত ভাবতে ভাবতে দাঁত দিয়ে নখ কাটায় ব্যস্ত। তখনই আড়মোড়া ভেঙে অনু বলে, কি রে, এত সকালে আবার কোথায় যাচ্ছিস? অরু ধরা পড়ে যাওয়া চোরের মতো আমতা আমতা করে বলে, কোথাও না তো, এখন আবার কোথায় যাব? অরুর কথার গুরুত্ব না দিয়ে অনু পুনরায় শুধালো, হ্যাঁ রে, কাল কখন এসেছিলি ঘুমাতে? অরু ভ্রু কুচকে বলে, কোথা থেকে আসবো? আরে তুই তো কাল রাতে কৃতিক ভাইয়ার মোবাইল থেকে মেসেজ দিলি আমায়, তুই নাকি পড়ছিস, খুব ইম্পর্ট্যান্ট টপিক, ঘুমাতে দেরি হবে। ওই জন্যই তো তোকে আর ডিস্টার্ব করিনি, রুমে এসে ঘুমিয়ে পড়েছে। অরু এতক্ষণে বুঝলো ওর হয়ে কৃতিক মেসেজ করেছে অনুকে। এবারও একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ রে আপা, অনেক কঠিন পড়া ছিল, ওই জন্যই তো কৃতিক ভাইয়ার রুমে গিয়ে পড়ছিলাম। বুঝতে পারছিস, বাড়িতে স্যার থাকলে যা হয় আর কি। এক নিঃশ্বাসে কথাটুকু শেষ করে নিজের শরীরের গন্ধ নিল অরু। পুরো শরীর জুড়ে স্যান্ডালউড পারফিউমের গন্ধ মম করছে। যে কেউ কাছে এলে বুঝতে পারবে এটা কৃতিকের শরীরের গন্ধ। অরু উপায়ান্তর ভেবে না পেয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে অনুর উদ্দেশ্যে বলল, আমি একটু সাবান নিয়ে আসছি, তুই থাক। অনু হাই তুলে আবারও ঘুমাতে ঘুমাতে বলল, এত সকালে শাওয়ার নেওয়ার কি আছে পাগল মেয়ে?